আমার ভাঙ্গা তরি ছিঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল। মদনপুর জঙ্গলে মিচকে নামে এক গরিব শিয়াল তার বউ শেফালিনীকে নিয়ে বসবাস করত। মিচকে শিয়াল অন্যের জমিতে কাজ করে তার সংসার চালাতো, কিন্তু এতে তার সংসার চালাতে খুব আমার কষ্ট। ভাঙ্গা তরি ছিঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল। ওগো, তুমি এসেছো। আমি যে করে খাবার বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে লবণ মরিচ দিয়ে খেয়ে নাও। আজ যে তরকারি রান্না করতে পারিনি, ঘরে যে কোনো তরকারি ব্যবস্থা নেই। বউ, এই কষ্টের জীবন আমার আর ভালো লাগে না। সংসারে নুন আনতে পান্তা পুরায়, দিন মজুরি টাকা দিয়ে তো প্রতিদিন চাল ডাল কিনতেই চলে যায়। সেই সামান্য টাকা দিয়ে তরকারি কি করে কিনি? বাজারে তরকারি যা দাম। হ্যাঁ গো, তার জন্যই তো এখানে বেড়া কুটি দিচ্ছি। যদি বেড়ার ভিতরে শাকগুলো টিকে যায়, তাহলে তো কোনোভাবে শাক খেয়ে দিন পার হয়ে যাবে। বউ, আমাকে তুমি মাফ করে দাও। আমি সত্যি তোমার সাথে অনেক বড় অন্যায় করে। তুমি কত বড় লোক ঘরের মেয়ে, তোমার মতো এমন একটা মেয়েকে প্রেম করে বিয়ে করে এনে কি যে কষ্ট দিচ্ছি তোমায়, আমারই খুব খারাপ লাগে। তোমাকে আমি মাছ মাংস খাওয়াতে পারি না। সারাদিন তুমি মাঠে ঘাটে খুঁজে শাক পাতা এনে রান্না করো, আজ আবার কষ্ট করে শাকের জন্য বেড়া কুটি দিচ্ছ। তোমার এমন কষ্ট দেখে আমার আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছে হয়। এ তুমি কি বলছো? আমি কি তোমাকে কোনোদিন বলেছি আমার এটা সেটা দরকার? বউ, অভিযোগ না দিলেও তো আমি বুঝতে পারি তোমার যে আমার সংসারে থাকতে খুব কষ্ট হচ্ছে। কবে যে ভগবান আমার দিকে মুখ তুলে তাকাবে, আর কবে যে আমার এই কষ্টের দিন শেষ হবে সেই চিন্তাই করছি। হয়েছে হয়েছে, এখন আর বেশি কথা বলো না তো। তুমি একবার শুরু করলে আর থামতেই চাও না। যাও যাও, ঘরে গিয়ে খাবারটা খেয়ে নাও। এরপর মিচকে শিয়াল ঘরে চলে গেল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকাল হতে পর শিয়াল কাস্তে হাতে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিল। মিচকে, এই মিচকে, দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। বাঘা মামা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ শিয়াল বাগনে, আমি তোকেই ডাকছি। শোন, আমার আজ একটা কাজ আছে। তুই যদি কাজটা আজকের মধ্যে শেষ করতে পারিস, তাহলে তোকে আমি 300 টাকা দিব। 300 টাকা? আচ্ছা ঠিক আছে মামা, তোমার কাজ আমি অবশ্যই করব। বলো কি কাজ করতে হবে মামা। শোন বাগনে, কালকে আমি বাজার থেকে 400 চিনি চম্পা কলার চারা এনেছি। চারাগুলো আমার জমিতে রোপণ করে দিতে হবে। জমি প্রস্তুত হয়ে গেছে, এখন শুধু চারাগুলো রোপণ করলেই হবে। তুই যদি আমার ওই 400 চারা রোপণ করে দিস, তাহলে আমি তোকে পুরো 300 টাকা দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তাই করো না। আমি তোমার 400 চারা রোপণ করে দেব। আমি এক্ষুনি যাচ্ছি। তুমি শুধু আমায় বলো তোমার চারাগুলো কোথায় রেখেছো। বাগনে, কলা চারাগুলো আমার জমির মধ্যেই আছে, আর লাইন টানা আছে। তুই শুধু গিয়ে কলা চারাগুলো রোপণ করবি, আর আমি বিকালের মধ্যেই তোর দিন মজুরের টাকা নিয়ে আমি জমিতে পৌঁছে যাব, ঠিক আছে? এই কথা বলে মিচকে শিয়াল কলার চারা রোপণের জন্য বাঘার জমিতে পৌঁছে গেল। হাঁটতে হাঁটতে মিচকে শিয়াল বাঘার জমিতে পৌঁছে গেল আর কলা গাছগুলোর চারা নিয়ে বাঘের জমিতে লাগিয়ে দিল। এদিকে বিকাল হতে পর বাঘা টাকা নিয়ে বাঘার জমিতে পৌঁছে গেল। এসে দেখলো মিচকে শিয়াল কলা গাছের সব চারাগুলো লাগিয়ে দিয়েছে। বাঘা মামা, তোমার সব চারাগুলো লাগানো শেষ। একটা আধমরা চারা বেঁচে গেছে। এই আধমরা চারাটা রোপণ করার জমিতে জায়গাও নেই, আর এমন আধমরা চারা দেখে এটা আমি লাগাইও নি। জমিতে লাগালে এটা মরেও যেতে পারে। এখন এটা কি করব মামা? আচ্ছা ঠিক আছে, তুই একদম ঠিক কাজ করেছিস। ওটা জমিতে লাগালে এমনিতেই মরে যাবে, ওটা লাগানোর আর দরকার নেই। তুই এক কাজ কর, ওই আধমরা চারাটাকে ফেলে দে। মামা, তুমি যেহেতু এই আধমরা চারাটাকে ফেলে দিতে বলছো, আমি এক কাজ করি,
চারাটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই, বাড়ির পাশে রোপণ করে দেব। যদি কোনোভাবে ও বেঁচে দেয় তাহলে তো আমার একটা কলার গাছ হবে, কলা ধরলে আমি খেতে পারবো। তুমি কি বলো মামা? আচ্ছা ঠিক আছে ভাগ্নে, কোনো সমস্যা নেই। তুই তাহলে চারা গাছটা নিয়েই যা। এই নে তোর দিন মজুরে 300 টাকা। আর শোন, আজ তো কাজ করে ভালোই টাকা পেয়েছিস। তোর বউটাকে তো ভালো মন্দ কিছুই খাওয়াস না। এইভাবে তো বউকে ভালো মন্দ কিছু না খাওয়ালে বউ ছেড়ে চলে যাবে। আজকে যাওয়ার সময় বাজার থেকে ভালো মন্দ কিছু কিনে নিয়ে যাস। ঠিকই বলেছ মামা, শেফালি আমার সাথে খুবই কষ্ট করে বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করে এনেছি। আমি খুব কষ্ট দিচ্ছি ওকে। আর যেহেতু কাজ করে 300 টাকা পেয়েছি, বড় দেখে একটা মাছ আর চাল ডাল কিনে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ বাগনে, সেটাই কর। আর হ্যাঁ শোন, কয়দিন পর এই চারা গাছগুলোতে পানি দিতে হবে আর আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। সেই কাজটাও তুই করবি। তুই করিস বাগনে, আমি তোকে টাকা আরো কিছু বাড়িয়ে দিব। আচ্ছা ঠিক আছে মামা, তোমার যে কাজই থাকুক না কেন আমাকে বলে আমি অবশ্যই করে দেব। আমি তাহলে গেলাম মামা। এই কথা বলে মিচকে শিয়াল সেই ছোট্ট কলা গাছটি নিয়ে বাজারে চলে গেল আর বাজার থেকে চাল ডাল আর একটি বড় মাছ কিনে বাড়িতে চলে এলো। এই দেখো গিন্নি, বড় দেখে একটা মাছ কিনেছি। আজকে বাঘা মামার কলা জমিতে কাজ করেছি। বাঘা মামা আমাকে পুরো 300 টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে চাল ডাল আর এই বড় মাছটা কিনে আনলাম। নাও নাও গিন্নি, তাড়াতাড়ি গিয়ে মাছ কারি বানাও। আজ আমরা মাছ দিয়ে পেট পুড়ে ভাত খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা তোমার হাতে ওটা আবার কি? ওটা দেখে তো মনে হচ্ছে কলা গাছের চারা। ওই চারা গাছটা দিয়ে তুমি আবার কি করবে? দেখেই তো মনে হচ্ছে কলা চারাটা মরে গেছে। গিন্নি, বাঘা মামা কলা জমিতে কলা চারা রোপণ করে এই ছোট আধমরা কলা গাছটি বেঁচে গেছে, তাই মামাকে বলে চারা গাছটি নিয়ে এসেছি। আমাদের বাড়ির পাশে রোপণ করে দিব। যদি কোনোভাবে চারা গাছটি বেঁচে যায়, সেটা বড় হয়ে কলা ধরে, তাহলে আমরা কলা খেতে পারবো। এজন্যই এনেছি গিন্নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গিয়ে রোপণ করো, আমি রান্না বান্না শেষ করি। এই কথা বলে শেফালি রান্না করতে চলে গেল আর মিচকে শিয়াল গেল সেই কলার চারাটা রোপণ করতে। এরপর মিচকে শিয়াল কলার চারাটি রোপণ করে দিল। তারপর তারা রাতের খাবার একসাথে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা মিচকে শিয়াল তার চারা গাছটিতে জল দিতে এসে মিচকে শিয়াল তো পুরো অবাক হয়ে গেল। সে দেখলো এক রাতের মধ্যে কলা গাছটি বিশাল বড় হয়ে গেছে আর তার মধ্যে সোনালী রঙের কলা ধরেছে। কলাগুলো সোনার মতো চকচক করছে। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো, দেখে যাও কি অবাক কাণ্ড ঘটেছে। এক রাতের মধ্যে আমাদের সেই ছোট্ট কলা গাছটি বড় হয়ে গেছে আর অনেকগুলো কলা ধরেছে আর কলাগুলো সোনার মতো চকচক করছে। তাড়াতাড়ি এসো গিন্নি। আরে তাই তো, এ কি অবাক কাণ্ড! এক রাতের মধ্যে কলা চারাটি বড় হয়ে গেছে, আবার তাতে কলাও ধরেছে। কলাগুলো তো সত্যি সোনার মতো চকচক করছে। ওগো, এগুলা কি সত্যিই কলা নাকি সোনার কলা? একটা পেরে দেখো তো। আমারও তো তাই মনে হচ্ছে গিন্নি। তুমি এক কাজ করো, যাও একটা লাঠি নিয়ে এসো, দেখি একটা কলা পেরে এটা সত্যিকারের কলা কিনা। এরপর শেপা শিয়ালিনী গিয়ে একটি লাঠি নিয়ে আসলো আর মিচকে শিয়াল গুঁতো দিয়ে একটি কলা পারলো। কলাটি হাতে নিতেই মিচকে আরো অবাক হয়ে গেল। সে দেখলো এটি আসলে সত্যিকারের সোনার কলা। গিন্নি, এটা তো সত্যিকারের সোনার কলা মনে হচ্ছে। ওরে বাবা, এটা তো আবার কোনো ভূতের কাজ নয় তো। এক রাতের মধ্যে চারা গাছ বড় হয়ে যায়, আবার কি করে কলা ধরে? আবার কলা গাছে দেখছি সোনার কলা ধরেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বউ বউ, আমার তো মনে হচ্ছে এই কলা গাছটা আমাদের কোনো ক্ষতি করতে পারে। এখানে আর থাকা যাবে না। বউ চলো, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। তুমি কলাটা এক্ষুনি ফেলে দাও আর চলো আমরা এখান থেকে এক্ষুনি চলে যাই। আর তা না হলে এই জাদুকরি সোনার কলা গাছটি আমাদেরকে মেরে ফেলতে পারে। যেই না
মিচকে শিয়াল আর শেফালিনী যেতে ধরলো এমনি কলা গাছটি বলে উঠলো, তোমাদের দুজনকে কোথাও যেতে হবে না, আমি সত্যিকারের একটি জাদুর কলা গাছ। আমার এই কলা গাছে 3টি মাত্র কলা চড়ি ধরেছে, আর কোনোদিনই কলা ধরবে না, আর আমি কোনোদিনই বংশ বিস্তার করব না। যারা প্রকৃতিতে খুব কষ্টে জীবনযাপন করে আর যে কোনো বিপদে নিজের প্রতি ভরসা রাখে, আমি কেবলমাত্র তাদেরকে সাহায্য করি। তোমরা দুজনে ঠিক তেমনই, তাই আমি তোমরা দুজনকে এই কলার চড়িগুলো উপহার দিলাম। তোমরা এখন আমাকে কেটে ফেলে এই সোনার চড়িগুলো কেটে নাও। আশা করি এই কলাগুলো বিক্রি করলে তোমাদের আর কোনো অভাব থাকবে না, তোমরা বেশ সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। গিন্নি, এখন আমি কি করব? এই জাদুর কলা গাছ তো নিজে থেকেই বলছে ওকে কেটে ফেলতে। ওগো, সে যখন নিজে থেকেই বলছে তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। তুমি কাটো ওই সোনার গাছটিকে। এরপর মিচকে শিয়াল সেই কলার চড়িগুলা বিক্রি করে অনেক টাকা পেল, আর সেই টাকা দিয়ে মিচকে শিয়াল একটি বিশাল বড় বাড়ি করলো।